হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের লেসন 7-এ যে টেক্সটটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। টেক্সটটির নাম হচ্ছে দ্য রেবেল পোয়েট। এর মানে হচ্ছে রেবেল পোয়েট, এর মানে হচ্ছে বিদ্রোহী কবি। রেবেল মানে বিদ্রোহী আর পোয়েট মানে কবি। তাহলে একজন বিদ্রোহী কবির ব্যাপারে এই টেক্সটটি। আমরা প্রথমে দেখছি যে একটি কবিতা বা ছড়া রয়েছে। এই ছড়াটি একটি ইংলিশ ছড়া বা ইংলিশ গানও বলা যেতে পারে। কি বলা হচ্ছে যে উই শ্যাল ওভারকাম, মানে আমরা করব জয়। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। উই শ্যাল ওভারকাম সামডে, মানে আমরা করব জয় নিশ্চয়, কোনো একদিন নিশ্চয়ই করব। ও ডিপ ইন মাই হার্ট, আমার মনের অন্তর থেকে, আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি। উই শ্যাল ওভারকাম সামডে, আমরা একদিন না একদিন অবশ্যই ওভারকাম করব বা জয় করব। এবারে আমরা টেক্সটটি দেখব। টেক্সটটি শুরু হয়েছে কে দিয়ে? টেক্সটটি একটি কনভারসেশনে শুরু হয়েছে। কনভারসেশন বলতে একজন ছেলে এবং তার বাবার মধ্যে কথোপকথন। ছেলেটির নাম হচ্ছে প্রীতম আর তার বাবা। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম হলো ক্লাস 5-এর একটি ছাত্র। হি রিটার্নস হোম, সে বাড়ি ফিরেছিল ফ্রম স্কুল থেকে। অল এক্সাইটেড, কি উত্তেজিত অবস্থায়। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার, সে এসে দেখলো কি যে তার বাবা খবরের কাগজ পড়ছে। এবার এটা হলো সেট আপ। এখন টেক্সটটির মধ্যে যে তার বাবা আর প্রীতমের মধ্যে কথোপকথন কী হচ্ছে আমরা সেটি নিয়ে দেখব। প্রথমে কে বলছে? প্রথমে বলছে প্রীতম। প্রীতম কী বলছে? ফাদার, বাবা, গেস হোয়াট হ্যাপেন টুডে, আজকে অনুমান করো তো কী হয়েছে আজকে। মানে প্রীতম স্কুল থেকে এসে তার বাবাকে বলছে যে বাবা অনুমান করো তো আজকে কী হয়েছে। ফাদার, তার বাবা বলছে হোয়াট ডিয়ার, কী প্রিয় বা কী সোনা। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড, আমাদের শিক্ষক মহাশয় বলেছেন আস টু সিং এ প্যাট্রিয়টিক সং, গাইতে একটি প্যাট্রিয়টিক মানে দেশভক্তিমূলক গান। অন দ্য রিপাবলিক ডে, কবে? প্রজাতন্ত্র দিবস, মানে যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রীতমের টিচার প্রীতমকে বলেছেন যে তোমরা তুমি ওই প্রজাতন্ত্র দিবসে একটি দেশাত্মবোধক বা যে দেশের প্রতি ভালোবাসার যে গান সেটি গাইতে। ফাদার, এবার তার বাবা বলছে হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সান, কোন গানটা তুমি গাইতে চলেছ পুত্র বা ছেলে? প্রীতম, ম্যাম সাজেস্টেড, মানে ম্যাম বলেছেন দ্যাট যে উই শুড সিং, আমরা গাইতে পারি কারার ওই লৌহ কপাট, একটি গান যেটি হচ্ছে কারার ওই লৌহ কপাট। এই গানটি একটু বলে রাখি, এই গানটি লিখেছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাই জন্য এই কবিতাটার এই টেক্সটটির নাম হয়েছে দ্য রেবেল পোয়েট। এবারে এই যে কারার ওই লৌহ কপাট গানটি তিনি লিখেছেন। এবারে ফাদার, তার বাবা কি বলছে? ডু ইউ নো, তুমি কি জানো? হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম, কে এই গানটি লিখেছে প্রীতম, তুমি কি জানো? তার বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করছে যে তুমি কি জানো কে এই গানটি লিখেছে? এবারে প্রীতম বলছে কি নো ফাদার, যে না বাবা। তার বাবা বলছে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি হলেন আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম। কে? কাজী নজরুল ইসলাম। দ্য অথার অফ ফেমাস পোয়েম বিদ্রোহী, কে? এই যে বিদ্রোহী বলে একটি কবিতা আছে, সেই কবিতার যে লেখক তিনি হলেন কাজী নজরুল ইসলাম। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি কি তার ব্যাপারে আমাকে আরও কিছু কথা বলতে পারো? ফাদার, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অ্যাট এ টাইম, একটা সময়, হোয়েন, যখন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ভারত ছিল ইংরেজদের শাসনের মধ্যে। থ্রু হিজ রাইটিংস, তার এই লেখার মধ্যে দিয়ে, হি ইন্সপায়ার, তিনি কি করেছিলেন? ইন্সপায়ার করেছিলেন। ইন্সপায়ার মানে মানে ইন্সপায়ার বলতে এখানে বোঝানো হয়েছে অনুপ্রাণিত করা। হি ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান, মানে তিনি ভারতীয়দের বা ইন্ডিয়ান ইউথ, ভারতীয় যুবকদের কী করেছিলেন? অনুপ্রাণিত করেছিলেন, ইন্সপায়ার করেছিলেন। টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, কি নির্ভীকভাবে মানে বিনা ভয়ে যুদ্ধ করতে, ফর ফ্রিডম কিসের জন্য? স্বাধীনতার জন্য, ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য
নির্ভীকভাবে যুদ্ধ করার জন্য তিনি অনুপ্রাণিত করেছিলেন ভারতের যুবকদের। প্রীতম, এবার প্রীতম বলছে হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, কখন তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা? ফাদার, তার বাবা বলছে হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 24 মে, 24 মে 1899, 1899 খ্রিস্টাব্দে, ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। কোন গ্রামে? চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল, এই গ্রামটি আসানসোলের কাছে। ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট, মানে বর্ধমান জেলার আসানসোলের কাছে এই চুরুলিয়া গ্রামটি অবস্থিত। অফ আনডিভাইডেড বেঙ্গল, কোথাকার? যে অবিভক্ত বাংলার মধ্যে এই জায়গাটি অবস্থিত ছিল। অ্যাজ এ চাইল্ড, শিশু অবস্থায়, হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তিনি কিসের দ্বারা? তিনি লোকনাট্যের দ্বারা অনেক মানে কি হয়েছিলেন? অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়েছিলেন। লোকনাট্য দেখতে তার ভালো লাগতো ছোটোবেলায়। অ্যান্ড লেটার, এবং অনেক পরে, রোট মেনি ফোক প্লেস, কি অনেক লোকনাট্য তিনি লিখেছেন। লাইক, যেমন দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, এই দুটি হলো তার বিখ্যাত ফোক প্লে বা লোকনাট্য। কি? দাতাকর্ণ আর কবি কালিদাস, এই লেখাগুলি তিনি কিন্তু পরে লিখেছেন। নেক্সট কি বলছে? নেক্সট প্রীতম বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা তো খুবই মজার জিনিস ফাদার, তার বাবা বলছে। ইন 1910, 1910 সালে নজরুল কি পরিচয় করেছিলেন কার সঙ্গে? দ্য রেভলিউশনারি, মানে একজন বিপ্লবীর সঙ্গে। কি নাম? কি? নিবারণ চন্দ্র ঘটক, তার নাম হলেন, বিপ্লবীটার নাম হলেন নিবারণ চন্দ্র ঘটক। হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট, কবি কুমুদরঞ্জন মল্লিক, কি কুমুদরঞ্জন মল্লিক যে কবি, ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট, মানে নজরুল পরে যে স্কুলে জয়েন করেছিল বা পড়ার জন্য গিয়েছিল, সেই স্কুলের যে হেড স্যার তার নাম কি ছিল? যে কবি কুমুদরঞ্জন মল্লিক। কুমুদরঞ্জন মল্লিক একজন কবি ছিলেন, বিখ্যাত কবি। তিনি কাজী নজরুল ইসলামের একটি স্কুলের হেড স্যার ছিলেন। নেক্সট ইউনিটে আসবো। প্রীতম বলছে, তার আগে আমরা দেখে নেব যে আঙ্কেল রহিম এন্টার দ্য রুম, কোথায়? আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম, সেই রুমের মধ্যে প্রবেশ করলেন। হি জয়েন্স দ্য কনভারসেশন, তিনি এই কথোপকথনের মধ্যে কি করলেন? প্রবেশ করলেন। যে প্রীতম আর প্রীতমের বাবার কথোপকথনের মধ্যে আঙ্কেল রহিম জয়েন করলো। প্রীতম কি বলছে? ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস, আচ্ছা কুমুদরঞ্জন মল্লিক কি তাকে ইন্সপায়ার করেছিলেন, মানে অনুপ্রাণিত করেছিলেন কবিতা লেখার জন্য? ফাদার, বাবা, ইয়েস, হ্যাঁ। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, কিন্তু কাজী নজরুল ইসলাম শুধুমাত্র এই কুমুদরঞ্জন মল্লিক নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাও মানে অনুপ্রাণিত হয়েছিলেন। অ্যান্ড পার্সিয়ান পোয়েট, এবং একটি পারস্যের যে কবি, লাইক হাফিজ, কবিটার নাম কি? হাফিজ অ্যান্ড খায়াম, এবং খায়াম, এই যে হাফিজ আর খায়াম ছিলেন পারস্যের বিখ্যাত কবি, তার দ্বারাও কিন্তু কাজী নজরুল ইসলাম অনুপ্রাণিত হয়েছিল। আঙ্কেল রহিম, এবার আঙ্কেল রহিম বলছেন, ডিড ইউ নো, তুমি কি জানো দ্যাট যে নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, নজরুল ইসলাম ওই ব্রিটিশদের আর্মির একটি দলেই যোগদান দিয়েছিলেন। হি ওয়াজ ইন, তিনি ছিলেন ইন 49th বেঙ্গল রেজিমেন্ট, কত? 49তম বেঙ্গল রেজিমেন্টের একটা অংশ ছিলেন কাজী নজরুল ইসলাম। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, 1920 সালে এই যে রেজিমেন্টটা, এটাকে কি করা হয়েছিল? বন্ধ করে দেওয়া হয়েছিল বা ভেঙে ফেলা হয়েছিল। সো হি কেম টু কলকাতা, তো তখন তিনি কি করেছিলেন? এই রেজিমেন্টটা ভেঙে ফেলার পরে তিনি কলকাতায় ফিরে এসেছিলেন। তারপর তার বাবা বলছে, ফাদার, তার বাবা বলছে, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, তাহলে ভারতীয়দের মধ্যে কি একটি বিদ্রোহী মনোভাব গড়ে উঠছিল, কার বিরুদ্ধে? যে ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য, নজরুল প্রোটেস্ট করেছিল, মানে নজরুল কী করেছিল? বিদ্রোহ করেছিল, প্রোটেস্ট করেছিল, কার বিরুদ্ধে? এগেনস্ট দ্য ক্রুয়েলটি, মানে এই যে নৃশংসতা অফ ব্রিটিশদের। ইন হিজ ওন ওয়ে, কি তার নিজের একটা পন্থাতে, নিজের একটা উপায়ে তিনি বিদ্রোহ করেছিলেন এই ইংরেজদের বিরুদ্ধে। ইনফ্যাক্ট এমনকি হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস
তিনি কি করেছিলেন, কবিতা লিখেছিলেন, রাইটিং পোয়েমস, কবিতা লিখেছিলেন, এসএস মানে ছোট লেখা যেগুলো হচ্ছে একটি গদ্য টাইপের, সেগুলো লিখেছিলেন, অ্যান্ড সংস এবং গান লিখেছিলেন। অফ ভয়েস হিজ প্রোটেস্ট, কি তার এই যে প্রোটেস্ট বা বিদ্রোহের আওয়াজ হিসাবে। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হলেন আমাদের ভারতের একজন বিদ্রোহী কবি। প্রীতম, প্রীতম কি বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, মানে আমি খুব কষ্ট করে এই জিনিসগুলো জানি বা জানতাম যে এই যে বিদ্রোহী কবি, এই জিনিসগুলো প্রীতম জানে যে সে হলো ভারতের বিদ্রোহী কবি, এটা হয়তো শুনেছে। বা এমনও হতে পারে যে আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, মানে আমি খুব কষ্ট করে এই জিনিসগুলো জানলাম বা জানতাম। ফাদার, তার বাবা কি বলছে, ইউ শুড রিড হিজ পোয়েমস, তোমাকে তার কবিতাগুলো পড়া উচিত। লাইক যেমন কি, কান্ডারি হুঁশিয়ার, মানে কান্ডারি যে হুঁশিয়ার যে একটা কবিতা, সেটা তোমার পড়া উচিত। খেয়া পারে তরণী অ্যান্ড অলসো লিসেন হিজ সংস, এই কান্ডারি হুঁশিয়ার, খেয়া পারে তরণী, এগুলো তোমার পড়া উচিত। অ্যান্ড অলসো লিসেন ইন সংস, এবং তোমাকে তার গানগুলো শোনা উচিত। দ্য ব্রিটিশ, ইংরেজরা ওয়ার আফ্রেড, ভয় পেয়েছিল, দ্যাট যে নজরুলস রাইটিং, নজরুলের যে লেখালেখিগুলো, কুড কি আছে, ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, কি এই যে তার যে লেখালেখি, নজরুল ইসলামের লেখালেখিগুলো, এগুলো কি করতে পারে, ইনস্টিগেট করতে পারে, মানে জাগ্রত করতে পারে কি কাদের মধ্যে, ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সদের, যে ভারতের যে বিপ্লবী যারা স্বাধীনতা যোদ্ধা, তাদের মধ্যে একটা আগুন জ্বালাতে পারে, যে তারা আবার এই সব লেখালেখি, এই সব গান শুনে তারা দেশের জন্য আবার না লড়াই করতে আসে। প্রীতম, প্রীতম কি বলছে, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, তাহলে ব্রিটিশরা কী করেছিল। আঙ্কেল রহিম, আঙ্কেল রহিম বলছে, দ্য ব্রিটিশ গ্রিউ, কী আছে, পার্টারবেট, ব্রিটিশদের মধ্যে একটি ভয়ের বা উদ্বেগের সম্ভাবনা তৈরি হয়েছিল। ফাদার, বাবা, ইন 1922, 1922 সালে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন, নজরুল একটি ম্যাগাজিন শুরু করেছিল, কী নাম, ধূমকেতু, তার নাম হলো ধূমকেতু। হোয়ার হি পাবলিশ, যেখানে সে পাবলিশ করতো আনন্দময়ের আগমনী এ পোয়েম, কি পাবলিশ করেছিলেন, আনন্দময়ের আগমনী নামে একটি কবিতা নজরুল ইসলাম সেই ধূমকেতু যে কবিতা, ধূমকেতু তার যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের মধ্যে তিনি পাবলিশ করেছিলেন। আঙ্কেল রহিম এবারে বলছেন, দ্য ব্রিটিশ রেডেড, ব্রিটিশরা কী করেছিল, রেড করেছিল, রেড মানে কোনো জায়গাতে একটি তল্লাশি চালানো। দ্য অফিস অফ ধূমকেতু, কোথায় তল্লাশি চালিয়েছিল, ধূমকেতুর অফিসে, ধূমকেতু যে ম্যাগাজিনটা তার অফিসে ব্রিটিশরা গিয়ে তল্লাশি চালিয়েছিল। দ্য পোয়েট মানে কবিকে ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল, কুমিল্লা থেকে কবিকে অ্যারেস্ট করা হয়েছিল। প্রীতম, হোয়াট হ্যাপেন দেন, তারপরে তাহলে কি হয়েছিল। ফাদার, তার বাবা বলছে, হি ওয়াজ ট্রান্সফার্ড, তাকে বদলি করা হয়েছিল, টু দ্য হুগলি জেল, কোথায়, হুগলি জেলে। অ্যান্ড দেয়ার, এবং সেখানে হি বিগান ফাস্টিং, তিনি অনশন শুরু করেছিলেন। ফাস্টিং মানে অনশন, অনশন বলতে না খেয়ে থাকা, এটি হলো নেতাজি নয়, এটি হলো গান্ধীজির একটি বড় পন্থা, যে অনশন, অনশনের সাহায্যে কোনো কিছু পাওনাকে পাওয়ার সবথেকে বড় মানে সহজ, বিনা হিংসাতে যে সমস্ত যে প্রোটেস্ট হয়েছে তার মধ্যে এই ফাস্টিং বা অনশন হলো সবথেকে বড় একটা পন্থা। নেক্সট কি বলছে, ইট ওয়াজ হিজ ওয়ে, এটা ছিল তার একটা রাস্তা, অফ প্রোটেস্টিং, কি বিদ্রোহ করার, এগেনস্ট দ্য টর্চার, কার বিরুদ্ধে, টর্চার মানে এই যে বিভিন্ন রকমের যে টর্চার বা ক্রুয়েলটির বিরুদ্ধে, অফ দ্য ব্রিটিশ, কাদের, এই ব্রিটিশরা যে ভারতীয়দের উপরে এত নৃশংস অত্যাচার করতো তার বিরুদ্ধে একটা বিদ্রোহ করার উপায় হলো এই ফাস্টিং করা বা না খেয়ে থাকা, অনশন করা। প্রীতম, এবারে প্রীতম বলছে, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট, ফাদার, কত দিনের জন্য বাবা সে না খেয়ে থেকেছিল। ফাদার, বাবা, হি ফাস্টেড মোর দেন এ মান্থ, সে 1 মাসেরও বেশি সময় না খেয়ে থেকেছিলেন, তিনি 1 মাসেরও বেশি সময় না খেয়ে থেকেছিলেন। ইন ডিসেম্বর 1923, 1923 সালে ডিসেম্বর মাসে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রীতম, এবারে প্রীতম বলছে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ফাদার, বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারার হই লৌহ কপাট, আমি এখন গানটি এই যে কারার হই লৌহ কপাট গানটি গাইতে পারবো উইথ জিল, জিল মানে
জিল মানে এখানে বোঝাতে চেয়ে এখানে জিল কথার প্রকৃত যে অর্থটা সেটি হলো যে আগ্রহ অ্যান্ড প্যাশন। জিল অ্যান্ড প্যাশন মানে আমি এই গানটি খুবই আগ্রহ এবং মানে উৎসাহের সঙ্গে এই গানটি গাইতে পারবো। আই অ্যাম সো প্রাউড, আমি খুবই গর্বিত দ্যাট যে দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি, শিক্ষক মহাশয় আমাকে বেছেছেন ফর সিঙ্গিং, কি গাওয়ার জন্য। এবার আঙ্কেল রহিম কি বলছেন, আঙ্কেল রহিম বলছেন দেন লেটস হেয়ার ইউ সিং, তাহলে চলো তোমার গান শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, আমরাও তোমার সঙ্গেই গাইব। এই বলে এইখানে টেক্সটটি শেষ হয়েছে। তাহলে এই ছিল একটি টেক্সটটির নাম হচ্ছে দ্য রেবেল পোয়েট, মানে বিদ্রোহী কবি। এখানে বিদ্রোহী বলতে কাজী নজরুল ইসলামকে বোঝানো হয়েছে। তার জীবনী সম্পর্কিত একটি ছোট্ট বায়োগ্রাফিও এটি বলা যেতে পারে। এই বায়োগ্রাফিটি একটি কনভারসেশনের মাধ্যমে, কনভারসেশন মানে কথোপকথনের মাধ্যমে এই টেক্সটের মধ্যে বোঝানো হয়েছে। তোমরা সবাই ভালো করে টেক্সটটি পড়বে, ভিডিওটি লাইক করবে, আর কোনো কিছু ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানিও।